সরকার বিরোধী নতুন জোটের তোড়জোড়, কার্যকর বিরোধী দলের অভাব ও কথা না রাখার আক্ষেপে সরব হচ্ছে বিএনপির শরিকদের একাংশ। সনদ ও চুক্তি ইস্যুতে আন্দোলনের লক্ষ্য। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে হামলা সংঘর্ষের আশঙ্কা, সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে ডিএমপি। টেকনিক্যাল টিমের রিপোর্ট পেলেই তিস্তা পরিকল্পনা একনেকে পাস, স্বল্প সময়ে দৃশ্যমান হবে কাজ, বাঁধ ও ড্রেজিংয়ে নদী পাড়ের বাসিন্দার স্বস্তির আশা মন্ত্রীর। শান্তি চুক্তির পরদিনই সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা স্থগিত, জেনেভা সফর বাতিল করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ইসরায়েল হিজবুল্লাহ হামলায় উত্তেজনা। এবং ভোরে হাইতির বিপক্ষে নেইমারকে ছাড়াই অগ্নি পরীক্ষায় নামছে ব্রাজিল, ছন্দে ফিরতে মরিয়া সেলেসাওরা। একাদশে আসছে রদবদল, বড় জয়ের প্রত্যাশায় সমর্থকরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনম নিবিড়। সরকার বিরোধী নতুন জোট করার তোড়জোড় বিএনপির যুগপৎ আন্দোলনে শরিকদের একাংশের। বর্তমান বিরোধী দল সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারছে না দাবি করে নেতারা বলছেন, জনমুখী দাবি আদায় রাজপথে সরব হতে চান তারা। আছে নির্বাচন পরবর্তী বিএনপির কথা রাখার আক্ষেপও। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও নাগরিক ঐক্য বলছে, জোট গঠন হলেই জুলাই সনদ বাস্তবায়ন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিরোধিতায় মাঠে নামবেন তারা। হাসান ওয়ালির প্রতিবেদন। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সরব ছিল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, গণতন্ত্র মঞ্চ, সমমনা জোটসহ অন্তত 1.5 ডজন রাজনৈতিক দল। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক হয়ে জুলাই অভ্যুত্থানে তারা পতন ঘটায় শেখ হাসিনার সরকারের। এসব দলকে সঙ্গে নিয়ে নির্বাচন এবং সরকার গঠনের প্রতিশ্রুতি ছিল বিএনপির। সকলের প্রতি আইন অনুযায়ী গত বছরের ফেব্রুয়ারি নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপি। মন্ত্রিসভাতে জায়গা পান সাকি ও ভিপি নূর। জোটের প্রার্থী হলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় ভোটের মাঠে হেরে যান সাইফুল হক রাব। সরকারকে অকণ্ঠ সমর্থন দিলেও রাজনীতির মাঠে বিএনপির সাথে বাড়ছে দূরত্ব। বিপুল বিজয় বিএনপিকে হয়তো অনেক বেশি আস্থাশীল করেছে, হয়তো মনে করছেন যে আপাতত হয়তো আর কোনো শরিকদের হয়তো বা প্রয়োজন নেই, তারা হয়তো একাই তারা চলতে পারবে। এখন জুলাই জাতীয় সনদ, পাশাপাশি সংসদে জুলাই সনদ, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির মতো ঘটনায় বিরোধী দলের প্রতিবাদকে কার্যকর মনে করছেন না এসব দলের নেতারা। রাজপথে বিরোধী দলের শূন্যতা গণতন্ত্রের জন্য অশুভ সংকেত বলে মনে করেন তারা। জামাত বিরোধী দল হিসেবে অর্থনীতি নিয়েও তারা যে কথা বলছে না তাকে তো আমি বলছি না, কিন্তু বলছে সেটা আমার কাছে মাঝামাঝি হচ্ছে লিপ সার্ভিস। হয়তো জুলাই মাসে আমি শুনছি যে তারা তাদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং তারা তখন আবার বলবে এটা একটা অন্যায় হয়েছে, এই হয়েছে, এইটুকুই। কিন্তু এরকম কোনো চাপ তৈরি করবে না যাতে মানুষ যা চাই সেই জায়গাতেও সরকার আসতে বাধ্য হয়। বিরোধী দলের আন্দোলনের জায়গায় একটা গ্যাপ আছে। নাগরিক ঐক্য মনে করে, আমি মনে করি যে ওই জায়গাটা আমাদের তৈরি করতে হবে। আমরা একেবারে নতুনভাবে চিন্তা করছি, তার মধ্যে মঞ্চের কিছু দল থাকতে পারে, মঞ্চের বাইরে অন্যান্য বাম, প্রগতিশীল, গণতান্ত্রিক, দেশপ্রেমিক ধারার কিছু রাজনৈতিক দল থাকতে পারে, যাদের সবার সাথে আমাদের দীর্ঘ পথ চলে আছে। বিরোধী জোট গঠনের এই প্রচেষ্টা আদর্শিক জায়গা থেকে নাকি মূল্যায়ন না পাওয়ার ক্ষোভ থেকে, তা নিয়ে শঙ্কা এই বিশ্লেষকের। তবে দুই বলয়ের বাইরের দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টাকেও ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। এই দলগুলো একটা সময় পর্যন্ত বিএনপির শরিক দল ছিল, তাদের অনেকেই হচ্ছে বিএনপির হয়েই বা ওই জোটবদ্ধ হয়েই তারা হচ্ছে গিয়ে নির্বাচন করেছেন, নির্বাচনে তাদের অনেকে হচ্ছে পরাজিত হয়েছেন। সো ব্যাপারটা আসলে কতখানি একটা বিরোধী দলীয় জোট গঠন আর কতখানি হচ্ছে কি একটা নেগোসিয়েশন টুল হিসেবে ব্যবহার হবে, সেই সংখ্যাটা থেকে যাচ্ছে। আমাদের আসলে একটা শক্তিশালী বিরোধী দল দরকার, একটা আইডিওলজিক্যালি লিবারেল পজিশন থেকে একটা বিরোধী দলের দরকার। বিএনপি জামায়াতের বাইরে অন্যান্য দল, বাম, গণতান্ত্রিক জোট সহ সবাইকে এক করে দ্রুত সময়ের মধ্যেই নতুন জোট হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্য উদ্যোক্তাদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সরকার গঠনের পর বিএনপি 24-এর গণ অভ্যুত্থান ও গণভোটকে অস্বীকার করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। একদলীয় শাসন কায়েমের চেষ্টা চলছে বলেও অভিযোগ তার। দুপুরে নারায়ণগঞ্জে মহানগর শাখার কর্মী সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
এ সময় রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় লোকজন নিয়োগ দিয়ে বিএনপি সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। বাজেট প্রসঙ্গে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার 17 বছর বাজেট থেকে 29 লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। বর্তমান সরকার বড় বাজেট নিয়ে যেন সেই পথে না হাঁটে, জনগণ সেই আশা করছে। প্রধানমন্ত্রী সরকারের প্রধান তিনি শপথ দিয়ে এই গণভোটকে অস্বীকার করলেন। তার সহকর্মী যাকে বলা হয় তিনি সর্বমন্ত্রী, সব মন্ত্রণালয়ে তিনি আজানও দেন, একামতও দেন, মাঝে মাঝে তিনি সংসদে ফতোয়াও দেন। তিনি বলেছেন নির্বাচনটা যাতে হয়ে যায় এই জন্য আমরা এগুলা বলেছিলাম। রেফারেন্ডাম মেনে নিন, মানুষের রায়ের প্রতি সম্মান দেখান, নইলে মনে রাখবেন মানুষের রায়কে উপেক্ষা অগ্রাহ্য করে জোর করে যদি শাসন ব্যবস্থা চালাতে চান, এই জনগণ আপনাদের সামনে হিমালয় পর্বত হয়ে দাঁড়িয়ে যাবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে কোনো বিশৃঙ্খলা রুখে দিতে সতর্ক অবস্থানে পুলিশ। বাহিনীটি সদর দফতর থেকে সারা দেশের জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। পুলিশের ধারণা, তৎপরতার সুযোগ নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা হামলা চালাতে পারেন। ডিএমপি বলছে প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে তারা। বাড়ানো হয়েছে চেকপোস্ট সহ নিরাপত্তা ব্যবস্থা। আগামী 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে কর্মসূচিতে বাধা দিলে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ পুলিশের ওপর ক্ষুব্ধ হতে পারে দলটির কর্মী সমর্থকরা, এমন আশঙ্কা করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ পরিস্থিতিতে পুলিশের সব ইউনিটকে সতর্ক থাকার নির্দেশনা জারি করেছে বাহিনীটির সদর দফতর। সতর্কতামূলক চিঠিতে প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির ওপর বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হয় অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলামকে। তিনি জানান, আওয়ামী লীগের কার্যক্রম ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি, নিরাপত্তার সংখ্যা নেই কোথাও। স্পেসিফিক কোনো থ্রেট, আশঙ্কা কোনো কিছু নাই, আমরা সতর্ক আছি। তবে মিছিলের নামে যে কোনো বিশৃঙ্খলা রুখে দিতে রাজধানীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়ে কর্মকর্তারা বলছেন, জোরদার করা হয়েছে টহল ও চেকপোস্ট তল্লাশি। 23 জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী, তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা, চেকপোস্ট এবং অপারেশন, এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। গত বছরও প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঝটিকা মিছিল বের করতে গিয়ে গ্রেফতার হয়েছেন বেশ কিছু নেতাকর্মী। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। টেকনিক্যাল টিমের রিপোর্ট পেলেই তিস্তা মহাপরিকল্পনা একনেকে পাশ হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে নীলফামারীতে তিস্তা ব্যারেজ পরিদর্শন শেষে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, স্বল্প সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প দৃশ্যমান হবে। পদ্মা ব্যারেজের মতো টেকনিক্যাল টিম রিপোর্ট পেলে তিস্তা মহাপরিকল্পনা একনেকে পাশ করা হবে। এদিকে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারেজ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, তীব্র স্রোত আর ভাঙনে দিশেরা নদী পাড়ের মানুষ। পরিকল্পিত বাঁধ ও ড্রেসিং করলে তিস্তা পাড়ের মানুষকে রক্ষা করা সম্ভব হবে বলেও মনে করেন মন্ত্রী। পদ্মা ব্যারেজ যেভাবে একটাকে পাশ হয়েছে, খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে যে একটাকে পাশ করানো, সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করব ইনশাআল্লাহ। জামিনে বেরিয়েই কাইল্লা ফারুকের তাণ্ডব। চাঁদা না পাওয়ায় রাজধানীর মোহাম্মদপুরে কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। 2 মাস আগে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হলেও জামিনে বের হয়ে আবারও চালাচ্ছে অপরাধমূলক কর্মকাণ্ড। তবে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাত 11টা কেরানীগঞ্জের ঘাটারচর বেসরকারি কুরিয়ার সার্ভিস স্টেট ফাস্টের ওয়্যারহাউসে প্রবেশ করে 10 থেকে 12 জন ব্যক্তি। চাঁদা দাবি করে দেয়া হয় বিভিন্ন হুমকি। পুরো ঘটনার নেতৃত্ব দেন ফারুক ওরফে কাইল্লা ফারুক। 1 ঘন্টার মধ্যে চাঁদা না পাওয়ায় শুরু হয় তাণ্ডব। বসিলা ব্রিজের উপর রাখা প্রতিষ্ঠানটির 6টি গাড়ি ভাঙচুর করে কাইল্লা ফারুকের অনুসারীরা।
2 মাস আগে বসিলায় একটি দোকানে চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার হয় এই কাল্লা ফারুক। পুলিশ জানায় জামিনে বেরিয়ে আবারও শুরু করেছে চাঁদাবাজি। দুঃখের বিষয় যে এত পরিশ্রম করে এত কষ্ট করে আমরা ধরলাম, কিন্তু আমরা ধরতে পারি, কিন্তু ধরে রাখা বা আটকিয়ে রাখার তো কোনো কর্তৃত্ব আমাদের নাই। কিন্তু দিন শেষে সব আঙ্গুল তো পুলিশের দিকে। কাইলা ফারুক আসার পরে তার ঠিকানা চেঞ্জ করছে, এখন সে কেরানীগঞ্জের ঘাটার চর এলাকা এইদিকে থাকে। ওইখান থেকে এসে মাঝে মধ্যে এইদিকে সে ছিনতাই, চাঁদাবাজি এগুলো নেতৃত্ব দেওয়ার চেষ্টা করতেছে। এদিকে বৃহস্পতিবার রাতে আদাবরের একটি মুরগির দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। দোকানির দাবি লুট করা হয়েছে 3.5 লাখ টাকা ও বেশ কয়েকটি মোবাইল ফোন। টোটাল 5-6 জন দোকানে ঢুকে প্রথমে সিসি ক্যামেরা ডিভিআর যেটাতে রেকর্ডিং হয় সেটাকে তারা ডিস্ট্রয় করছে। তারপরে ক্যাশ 3,30,000 টাকা ছিল এবং স্টাফদের 3টা মোবাইল। এই ঘটনায় আদাবর থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী দোকানি। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সীমান্তে থামছেই না পুশিন আতঙ্ক। মেহেরপুরে 4 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিল বিজিবি। অন্যদিকে কুড়িগ্রামের রৌমারের 2টি সীমান্তের শূন্যরেখায় প্রায় সপ্তাহ ধরে আটকা 5 জন। সীমান্তে কঠোর নজরদারির মাঝেই বারবার পুশিনের চেষ্টা বিএসএফের। প্রতিবারই তা রুখে দিয়েছে বিজিবি। শুক্রবার সকালে মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত দিয়ে 4 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির প্রচেষ্টায় তা ব্যর্থ হয়। পরে সীমান্তের শূন্যরেখায় তাদের দেখতে পান স্থানীয়রা। তোমরা এখানে বসো, তোমরা কোনোভাবে বাংলাদেশে প্রবেশ করবে না। সেই লোক গেটের কাছে রেখেছে, সেই লোক এখন গেটের কাছে আর নাই। এখন পাটের ভিতরে কম নিয়ে গেছে। আমরা পরে ফের খুঁজতে গেছিলাম, আর লোকগুলো পাইনি। ইন্ডিয়ার এখানে একটা বিএসএফ এর ক্যাম্প আছে, তো ওদিকে চেষ্টা করছে ওরা পুশিং করার, মানে ইন্ডিয়ার লোকজনকে বাংলাদেশে পার করে দেওয়ার। কিন্তু আমরাও সতর্ক অবস্থানে আছি। অন্যদিকে প্রায় সপ্তাহ ধরে কুড়িগ্রামের শূন্যরেখায় আটকা 5 জন। তবে বুধবার সকাল থেকে দেখা মিলছে না 2 শিশু ও তাদের বাবা মায়ের। স্থানীয়দের ধারণা রাতের আধারে তাদের সরিয়ে নিয়েছে বিএসএফ। গত 14 জুন সকালে কুড়িগ্রামের গয়টাপাড়া সীমান্ত দিয়ে 2 শিশু ও তাদের বাবা মা সহ 6 জন এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে 3 যুবককে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে বাধা দেয় বিজিবি ও এলাকাবাসী। পরে তাদের ঠাঁই হয় 2 দেশের সীমান্তের শূন্যরেখায়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেনের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ হয়েছে। বিকেলে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহিরুদ্দিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয় বিক্ষোভটি। এ সময় প্রধান আসামিকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানায় নেতাকর্মীরা। প্রধান আসামি এখনো গ্রেপ্তার হয় নাই। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অতি দ্রুত প্রধান আসামি যেন গ্রেপ্তার হয় এবং সকল আসামির যেন একটা সুন্দর সঠিক দৃষ্টান্তমূলক বিচারের রায় হয়, এবং এটা দেখে যেন সারা বাংলাদেশের নেতাকর্মীরা যেন এই ধরনের যারা বিভিন্ন দুষ্কৃতি কার্যক্রমের সাথে জড়িত তারা যেন সজাগ হয়ে যায় যে ভবিষ্যতে এই ধরনের কাজ করে পার পাবে না। সংসদে মামুনুল হকের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খিলাফত ছাত্র মজলিসের ঢাকা মহানগর শাখা। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের উত্তর গেট থেকে বের হয় বিক্ষোভ। খিলাফত ছাত্র মজলিসের ঢাকা মহানগর শাখার এই বিক্ষোভে বক্তারা বলেন, জাতীয় সংসদের মতো মর্যাদাপূর্ণ স্থানে ব্যক্তিগত বিদ্বেষ ও ভিত্তিহীন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান তারা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। সুইস ব্যাংকে 1 বছরে বাংলাদেশিদের আমানত বেড়েছে প্রায় 41%। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। শুধু সুইজারল্যান্ড নয়, বিভিন্ন দেশে ব্যক্তি পর্যায়ে রাখা অর্থের উৎস খতিয়ে দেখার তাগিদ অর্থনীতিবিদদের।
অর্থের উৎস না খোঁজা, তথ্য গোপন রাখা এমন নানা ধারণার পাশাপাশি লাভজনক হওয়ায় আমানত রাখতে বিভিন্ন দেশের নাগরিক ও প্রতিষ্ঠানের পছন্দের তালিকার শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর অন্যতম সুইস ব্যাংক। সেই সুইজারল্যান্ডের ব্যাংকেই গেল জাতীয় নির্বাচনের আগে 2025 সালে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ প্রায় 41% বেড়ে দাঁড়িয়েছে 83 কোটি 42 লাখ সুইস ফ্রাতে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 12,678 কোটি টাকা। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিদেশি ব্যাংকে অর্থ রাখার পরিমাণ বাড়তেই পারে, এমনটা মনে করলেও হঠাৎ কেন এত বেশি বাড়লো তা খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। এই প্রশ্ন কিন্তু সরাসরি করাই যায় যে আমি সুইস ব্যাংকে শুধু তথ্য নিচ্ছি কেন, আমি তো অন্য অনেক বড় বড় দেশের বড় বড় ব্যাংকে কি পরিমাণ ডিপোজিট আমাদের বেড়েছে, কি পরিমাণ আমাদের বাংলাদেশিদের টাকা বেড়েছে, সেই তথ্যগুলো পাশাপাশি আনলে না সার্বিকভাবে মানুষ চিন্তা করতে পারে যে সেটা ব্যাংকের টাকা হোক, ইন্ডিভিজুয়ালের টাকা হোক, সে অ্যামাউন্টটা কত। সুইস ন্যাশনাল ব্যাংকের তথ্য, গত বছর সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে রাখা বাংলাদেশিদের মোট আমানতের 98.6%ই বিভিন্ন ব্যাংকের তহবিল। 2024 সালে যা ছিল 97.8%। বিপরীতে ব্যক্তি শ্রেণীর অ্যাকাউন্টে জমার পরিমাণ প্রায় 10% কমে নেমেছে 1 কোটি 14 লাখ সুইস ফ্রাতে। শুধু সুইজারল্যান্ডে নয়, ব্যক্তি পর্যায়ে বিভিন্ন দেশে রাখা অর্থের উৎস খুঁজে দেখা যেতে পারে বলেও মনে করেন তারা। যে এর বড় অংশই ব্যাংকের টাকা, এটা ব্যাংকের এটা অস্বাভাবিক কোনো ফিগার বলে আমি মনে করছি না অন্তত, বা যেহেতু জামটা একটু অস্বাভাবিক মনে হয় সেখানে খতিয়ে দেখার জায়গা আছে। তথ্য বলছে এর আগে বাংলাদেশিরা সর্বোচ্চ 87 কোটি 11 লাখ সুইস ফ্রা রেখেছিল সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 21 পদকপ্রাপ্ত প্রথিতযশা কবি ও বীর মুক্তিযোদ্ধা আল মুজাহিদ ইয়ারনি দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতা ও হৃদরোগে ভুগছিলেন এই বরেণ্য কবি। পেশাগত জীবনে 3 দশকেরও বেশি সময় দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। কবিতা, গল্প, উপন্যাস সহ বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় রয়েছে তার অবাধ বিচরণ। 21 পদক সহ বিভিন্ন রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত কবির মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দেশের বাইরের খবর। শান্তি চুক্তির পরদিনই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জেনেভায় সরাসরি আলোচনা স্থগিত করা হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ড সফর বাতিল করার পর একথা জানিয়েছে হোয়াইট হাউস। ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলায় যুদ্ধ বন্ধে নতুন করে তৈরি হলো অনিশ্চয়তা। গেল বুধবার ফ্রান্সের G7 সম্মেলনে ইরান যুক্তরাষ্ট্র 14 দফার সমঝোতা স্মারক সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানে বসে সই করেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার সুইজারল্যান্ডে পরবর্তী ধাপ হিসেবে নতুন দফার সরাসরি আলোচনা হওয়ার কথা থাকলেও সফরে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউস এ তথ্য জানায়। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযান এবং হিজবুল্লাহর সঙ্গে তীব্র সংঘর্ষের জেরে নিজেদের প্রতিনিধি দল পাঠানো বিলম্বিত করেছে